নিজেরা চাকরি দেয় না। আর আমাদের সরকার যখন চাকরি দেয়, কোন ডিপার্টমেন্ট কিভাবে চাকরি দেয় সেটা সেই ডিপার্টমেন্টের ব্যাপার, আমি ইন্টারফেয়ার করি না। কিন্তু আমার খারাপ লেগেছে। খারাপ তো আমাদেরও লাগছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী নিয়োগ দুর্নীতি নিয়ে সিবিআইয়ের জেরার মুখোমুখি হতে ভয় পাচ্ছেন, আশঙ্কা করছেন যে কোনোদিন তার কাছে আসতে পারে সিবিআইয়ের সমন। নইলে ভাতারের পর আউশগ্রাম নির্বাচনী সভাতেও কেন বারবার তিনি দাবি করবেন রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তিনি যুক্ত নন? চাকরি দেওয়ার ক্ষেত্রে তিনি কোথাও কোনো রকম হস্তক্ষেপ করেন না, সব নাকি হয় আলাদা আলাদা। ভাতারের সভা থেকে মমতার জিজ্ঞাসা ছিল, সবটাকে আমি করি। ব্যাখ্যা করে জানিয়েওছিলেন রাজ্য সরকার, রাজ্য সরকারের শিক্ষা দপ্তর, রাজ্য মধ্যশিক্ষা পর্ষদ, এমনকি এসএসসি পর্যন্ত সব নাকি আলাদা। ভুল তো যে কোনো কেউ করে ফেলতে পারে, সবটা কি আমি করি না? এডুকেশন ডিপার্টমেন্ট আলাদা ডিপার্টমেন্ট আছে, এসএসসি আলাদা আছে, প্রাইমারি এড বোর্ড আলাদা আছে, মাধ্যমিক বোর্ড আলাদা আছে, কলেজ কমিশন আলাদা আছে। এগুলো তারা দেখেন। যদি আপনারা বলতেন সেটাও না হয় আমরা চেষ্টা করে দেখতাম। স্বাভাবিক কারণে এই প্রশ্ন উঠছে, হঠাৎ একের পর এক সভায় কেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে গোটা নিয়োগ দুর্নীতি থেকে বিচ্ছিন্ন দেখাতে চাইছেন? পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার সময় চারবার ফোন করলেও সে রাতে ফোন ধরেননি মমতা। পরে একাধিক সভায় মন্তব্য করেছিলেন পার্থর বাড়ি থেকে টাকা উদ্ধার হয়নি, বাঁচাতে চেয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়কে। জানিয়েছিলেন পার্থ যে এমন করবে সেটাও নাকি তিনি জানতেন না। একসময় রাজ্য মন্ত্রিসভার 2 নম্বর মন্ত্রী, দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় থেকে মমতা নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেছিলেন যেদিনকে ওই টাকা উদ্ধার হয়েছিল। সব পাপের দায় পার্থ চট্টোপাধ্যায়ের ঘাড়ে চাপিয়ে। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় যাতে জেরায় বেশি বেগরবাই না করেন সে কারণেই তাঁর বিধায়ক পদটা রেখে দিয়েছেন আজও। বিধায়ক পদের সেই সুবিধাটুকু আজও পাচ্ছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু হাইকোর্টের রায়ের 48 ঘন্টার মধ্যে যখন সিবিআইয়ের চিঠি পৌঁছল এসএসসি অফিসে, সূত্রের খবর ওই চিঠিতে ফের নাকি সিবিআই জানতে চেয়েছে পরীক্ষা সফল যোগ্য চাকরি প্রার্থীদের সংখ্যা আর জালিয়াতি করে চাকরি পাওয়া অযোগ্যদের সংখ্যা। যদিও এসএসসির পক্ষ থেকে এই চিঠির জবাব এখনো পাঠানো হয়নি, বরং সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছে আদালতে নাকি তারা জানিয়েছিলেন অবৈধ চাকরি প্রাপকদের সংখ্যা 5243। তার মানে ডিভিশন বেঞ্চ মিথ্যা কথা বলছে। রায় যদিও বলা হয়েছে ফাঁকা উত্তরপত্র ওএমআরশিট জমা দিয়ে বহু পরীক্ষার্থী অনেক বেশি নম্বর পেয়েছেন, যদিও ঠিক কতজন বেআইনিভাবে চাকরি পেয়েছেন তা এসএসসির অসহযোগিতার কারণেই চিহ্নিত করা যায়নি। তারপরেও যা তথ্য এসেছে তাতে শুধু গ্রুপ ডি পদে 48% ব্যক্তি অবৈধভাবে নিযুক্ত হয়েছেন। এবং এই 5243 সংখ্যাটা কোত্থেকে পাওয়া গেল? সিবিআই অযোগ্যদের যে সংখ্যা আদালতে পেশ করেছিল তার বিরোধিতা কখনো এসএসসি করেনি, কিন্তু হলফনামা দিয়ে আদালতে জানায়নি অযোগ্য এবং অনিয়মের কথা। যে অনিয়মের কথা বারবার রাজ্যের মুখ্যমন্ত্রী তার ভাষণে ছোট্ট ভুল হিসেবে চিহ্নিত করেছেন, যেমন ভাতারে বলেছেন তেমনি আউশগ্রামেও বলেছেন। এটা কি আইন? শুনুন, আমিও আইনের ছাত্রী ছিলাম। আমি এখনো পর্যন্ত আমার লয়ারের, আমার বার কাউন্সিলের মেম্বার আমি আছি। আমি যে কোনো দিন কোর্টে লয়ারগিরি করতে পারি। তা সত্ত্বেও বলে রাখি, আমি জাজেস দিয়ে কথা বলবো না, কিন্তু জাজমেন্ট নিয়ে কথা বলবার অধিকার আমার আছে। আমি মানি না যদি কোনো অন্যায় কেউ করে থাকে তুমি স্কুটিনি করতে, তুমি পরামর্শ দিতে যে এটা না এটা করুন, তা না করে এক কথায় 26,000 ছেলে মেয়ের চাকরি খেয়ে নিয়ে এটা কি মজা? মজা তো নয়, যন্ত্রণা। যেভাবে রাজ্যের বেকারদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকার, যেভাবে মুড়ি মিছিরির একদর বানিয়ে চাকরি বাজারে বিক্রি করাতে চাইছেন, সেটাই বিপজ্জনক। নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই রিপোর্ট জানাচ্ছে
কেউ সাদা উত্তরপত্র জমা দিয়েছে, কেউ নির্দিষ্ট কিছু প্রশ্নের উত্তরে টিক দিয়েছেন, কেউ কিছু ভুল প্রশ্ন ট্রাই করেছেন। ব্যাস, ঠিক হয়ে গেছে যোগ্যতাবান। এভাবেই 2016 এসএসসি পরীক্ষার স্কুলে চাকরি পেয়েছেন 8,163 জন। মোট চাকরি প্রাপকদের 34.37%। ভাবা যায়, প্রায় 35% অযোগ্য প্রার্থী। আদালতে এই সংখ্যার বিরোধিতা করেনি এসএসসি। আবার সুপার নিউমেরিক পোস্টের সংখ্যা 5,243 বলে বারবার সত্য আড়াল করতে কেন চাইছে এসএসসি কর্তৃপক্ষ? ফলে সুপ্রিম আবেদনেও যে চিড়ে ভিজবে না, সেটা এসএসসি যেমন জানে তেমন জানে রাজ্যের শিক্ষা দপ্তর। তাহলে এবার এসএসসির পরে চিঠি যাবে রাজ্যের শিক্ষামন্ত্রী, তারপর আইনমন্ত্রী, অর্থমন্ত্রী হয়ে মুখ্যমন্ত্রীর কাছে। 2022-এর 5ই জুন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে যারা যারা উপস্থিত ছিলেন তাদের সকলকে হেফাজতে নিয়ে জেরা করতে পারবে সিবিআই। আদালতের রায় এমনটাই বলা হয়েছিল সোমবার। সিবিআইয়ের জেরা এবং তারপর নিজের গ্রেফতারি কি দেখতে পাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী? আর সে কারণেই কি কখনো চাকরিহারাদের আত্মহত্যা, কখনো সুপ্রিম কোর্টে আবেদন, যোগ্য প্রার্থীদের পাশে থাকার নাটক করে এবং নিয়োগ দুর্নীতি থেকে নিজেকে বিচ্ছিন্ন করার চেষ্টা শুরু করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। যোগ্য প্রার্থীদের পাশে থাকতে চাইলে অযোগ্যদের সংখ্যা আদালতে হলফনামা করে জানিয়ে দিলেই তো হতো। গত 3 বছরে সে কাজটা কেন করেননি রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের সরকার, শিক্ষা দপ্তর কিংবা এসএসসি? মাধ্যম ব্যুরো রিপোর্ট।